গ্রামের ভাই সব জমির যা দেখেছে তা সত্যি। করিম ভাইও বোনের মুখে বিশাল পায়ের ছাপ দেখে এসেছে। আমাদের গ্রামে এক ভয়াবহ আতঙ্ক নেমে এসেছে। আতঙ্ক। আহ আমাদের এই রূপপুর গ্রামটার মতো শান্তি আর কোথাও নেই। চারিদিকে সবুজ ধান ক্ষেত আর পাখির ডাক। ও মোরল সাহেব, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আপনি এখানে বসে শান্তির বাণী শোনাচ্ছেন, আর ওদিকে জঙ্গল ঘেঁষে আমাদের চারণ ভূমিতে একই কাণ্ড ঘটে গেছে, একই কাণ্ড। কি হয়েছে জমির? এত চিল্লাপাল্লা করছো কেন? শান্ত হও, শান্ত হও। শান্ত হব কিভাবে মোরল সাহেব? গ্রামের এক কোণে আমার সবচেয়ে বড় কালো ষাঁড়টা ঘাস খাচ্ছিল। হঠাৎ চারদিকের বাতাস কেমন ভারী হয়ে গেল। কি দেখলি জমির? পরিষ্কার করে বল। জঙ্গলের পশু পাখিরা আজ সকাল থেকেই কেমন যেন অদ্ভুত আচরণ করছে। পাহাড়ের মতো উঁচু, গায়ের চামড়া কুচকুচে কালো, আর মুখ থেকে আগুনের মতো নিঃশ্বাস বেরোচ্ছে। এক থাবায় আমার আস্ত ষাঁড়টাকে তুলে নিয়ে সোজা জঙ্গলের ভেতরে ঢুকে গেল। ওটা আস্ত একটা রাক্ষস, আস্ত একটা রাক্ষস। জমির চাচা, আপনি ঠিক দেখেছেন তো? এই যুগে আবার রাক্ষস কোত্থেকে আসবে? হয়তো জঙ্গল থেকে কোনো বড় বুনো হাতি এসেছে। না ভাইয়া, জমির চাচা মিথ্যে বলছে। দেখো না, আকাশের পাখিগুলো কেমন দল বেঁধে গ্রাম ছেড়ে উড়ে চলে যাচ্ছে। মায়া ঠিকই বলেছে। আমার দাদা বলতেন, এই রূপপুর জঙ্গলের গভীরে 200 বছর ধরে একটা রাক্ষস ঘুমিয়েছিল। তবে কি সেই অভিশপ্ত দানবটার ঘুম ভেঙে গেল? যদি তাই হয় তবে আমাদের শান্ত গ্রাম আর শান্ত থাকবে না। জমির, তুমি সবাইকে খবর দাও। আজ সন্ধ্যায় মোরল বাড়ির উঠোনে জরুরি বৈঠক বসবে। গ্রামের ভাই সব জমির যা দেখেছে তা সত্যি। করিম ভাইও বোনের মুখে বিশাল পায়ের ছাপ দেখে এসেছে। আমাদের গ্রামে এক ভয়াবহ আতঙ্ক নেমে এসেছে। আতঙ্ক। মোরল সাহেব, শুধু সাবধান হলে তো হবে না। যার জানের ভয় আছে সে তো গ্রাম ছেড়ে পালাবেই। তবে কেউ যদি নিজের জীবন বাজি রেখে ওই দানবটাকে মারতে পারে, তার জন্য গ্রামের পক্ষ থেকে কি ইনাম থাকবে? জমির চাচা, পুরো গ্রাম আজ ধ্বংসের মুখে, আর আপনি এখনো নিজের লাভের কথা চিন্তা করছেন। এই বিপদের দিনেও আপনার লোভ গেল না। জমির চাচা হয়তো ভাবছেন যুবকদের লোভ দেখালে গ্রামের যুবকেরা একটু সাহস পাবে। কিন্তু চাচা, সাহসের চেয়ে এখন বেশি প্রয়োজন বুদ্ধি আর একতার। বুদ্ধি তো লাগবেই, সাথে লাগবে ধারালো অস্ত্র। ওটা কোনো সাধারণ জন্তু নয়। আজ অমাবস্যার রাত। আমাদের শিকারী মন বলছে আজ রাতেই ওটা আবার হানা দেবে। শোনো সবাই, যেই রাক্ষসকে খতম করে গ্রামকে চিরতরে শান্ত করতে পারবে, তাকে আমি মোরল হিসেবে এই গ্রামের অর্ধেক জমির মালিকানা লিখে দেব। এটা আমার পাকা কথা। হ্যাঁ, অর্ধেক জমি। এই সুযোগ করিম বুড়ো আর আরিফ ছোকরা সামনে গিয়ে মরুক। আমি বিষ মেশানো ছাগলের মাংস নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকব। রাক্ষস মরলে সব জমি আমার একার হবে। মোড়ল সাহেব, জমির জন্য আমি লড়ব না। আমি লড়ব আমাদের এই শান্ত রূপপুর গ্রামটাকে বাঁচানোর জন্য। করিম কাকা, চলুন আমরা সীমানার দিকে যাই। চলুন আমরা সীমানার দিকে যাই। কত বছর পর মানুষের রক্তের গন্ধ পাচ্ছি। এই নিঝুম গ্রামটা আজ আমার আহার হবে। কেউ বাঁচতে পারবি না আমার হাত থেকে, কেউ পারবি না। আরিফ, সাবধান, ওটা সত্যি রাক্ষস রে।
ওর চোখ দুটো যেন আগুনের গোলা। গাছের ওপর দিয়ে ওর মাথা দেখা যাচ্ছে রে, গাছের ওপর দিয়ে মাথা দেখা যাচ্ছে। করিম কাকা, ভয় পাবেন না। ও যতই বড় হোক, ওর শরীরটাও মাংসেরই তৈরি। আপনি ওর বুক তাক করে গুলি চালান, আমি বল্লম নিয়ে ডান দিক থেকে যাব। কোর ক্ষুদ্র মানব, আমার গায়ে আঘাত করলি, এই সামান্য লোহা দিয়ে আমাকে মারলি। তোদের আমি পিষে ফেলবো তোদের। আমার পাটা বোধহয় ভেঙে গেল। আরিফ, তুই পালা, ওরে সামলানো মানুষের সাধ্য নয়। পালা, তুই পালা। আমি পালাবো না। এই নে শয়তান, আমি পালাবো না। তোকে পরে চিবিয়ে খাবো ছোকরা, আগে গ্রামের ভেতরের নরম মাংসগুলো খেয়ে আসি। ওরে বাবারে, ও তো পাহাড়ের চেয়েও বড়। এই যে বর্দা রাক্ষস, আমার দিকে তাকান। আপনার জন্য জ্যান্ত ছাগলের নরম বিষাক্ত মাংস, মানে সুস্বাদু মাংস এনেছি। এটা খান আর শান্ত হন। আমাকে বিষ খাইয়ে মারতে চাস লোভী মানুষ? তোর চোখে আমি লোভ আর পাপের নীল রং দেখতে পাচ্ছি। তোর মাংসই আজ আমার প্রথম খাবার হবে। ও মোরল সাহেব, বাঁচান, আরিফ আমাকে রক্ষা কর। আমি আর লোভ করব না। না না না, আমি আর লোভ করব না। লোভী মানুষের মাংস একটু তেতো, তবে আমার খিদে আরো বেড়ে গেল। এবার পুরো গ্রাম সাবার করব আমি। জমিরকে এক নিমেষে শেষ করে দিল। আমাদের পুরো গ্রাম আজ ধ্বংস হয়ে যাবে। পুরো গ্রাম আজ ধ্বংস হয়ে যাবে। মোড়ল চাচা, সাহস হারাবেন না। আমি এতক্ষণ লক্ষ্য করেছি রাক্ষসটা অন্ধকারের দিকেই এগুচ্ছে, কিন্তু আগুনের মশাল দেখি ও একটু থমকে দাঁড়াচ্ছে। ও আলোকে ভয় পায়। মায়া, তুই ঠিক বলেছিস। ওর চোখ দুটো আগুনের তীব্র আলো সহ্য করতে পারছে না। করিম কাকা আহত, আমাদেরই কিছু করতে হবে। অনেক বুদ্ধি খাটিয়েছিস বে, এবার তোকে দিয়েই আমার খিদে মেটাবো। এই নে তোর খাবারের মশলা। আমার চোখ অন্ধ হয়ে গেলাম আমি। কোন শয়তান মেয়েটা করলো? তোকে আমি পিষে ফেলবো। মায়া, সরে যা। মোড়ল সাহেব, গ্রামের যুবকদের বলুন চারপাশ থেকে মশাল জ্বালিয়ে ওকে ঘিরে ধরতে, ও যেন পালাতে না পারে। ওরে, তোরা কে কোথায় আছিস? জলদি আয়, জলদি আয়। মশাল জ্বালিয়ে রাক্ষসটাকে ঘিরে ফেল। আজ আমাদের গ্রাম বাঁচানোর শেষ সুযোগ। আরিফ, এই নে আমার বন্দুক। ওর মুখে বিষাক্ত তেল লেগেছে। একটা আগুনের গোল্লা ওর মুখের ভেতর মারতে পারলে ও শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তুই 200 বছর বাঁচতে পারিস রাক্ষস, কিন্তু মানুষের বুদ্ধি আর একতার সামনে তোর এই অহংকার আজ শেষ। এই নে তোর পাপের শেষ সাজা, নে। ও, পুড়ে গেলাম। মানুষের এত বুদ্ধি। আমাকে বাঁচা, বাঁচা। ও, মানুষের একতা জিতে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রাম আজ আবার শান্তি ফিরে পেল। আরিফ, মায়া, তোরা আজ যা করলি তার রূপপুর গ্রামের মানুষ কোনোদিনও ভুলবে না, কোনোদিনও না। জমির ভেবেছিল লোভ দিয়ে জমি জিতবে, কিন্তু আজ প্রমাণ হলো বিপদের দিনে একতা আর বুদ্ধি আসল অস্ত্র। তোমরাই আমাদের গ্রামের আসল হিরো। আমরা সবাই মিলে এক হয়েছিলাম বলেই আজ রাক্ষসকে হারাতে পেরেছি। আমাদের এই শান্ত গ্রাম চিরকাল এমনই শান্ত থাকবে। গ্রামবাসী, শান্ত হও। রাক্ষস মরেছে ঠিকই, কিন্তু জঙ্গল থেকে এখনো এক অদ্ভুত গন্ধ আসছে।
আমাদের অসাবধান হলে চলবে না। মোড়ল ঠিকই বলেছে, ওই 200 বছরের রাক্ষসটা একা ছিল না, তার কোনো সঙ্গী বা বংশধর জঙ্গলের গভীরে লুকিয়ে থাকতে পারে। করিম চাচা, আপনি তো নতুন কোনো বিপদের সংকেত পাচ্ছেন। গতকাল রাতে নদী পার হওয়ার সময় আমি পানির নিচে একটা বিশাল ছায়া দেখেছিলাম। আমারও মনে হচ্ছে আসল রহস্য এখনো বাকি। জমির চাচা লোভ করে মারা গেল, কিন্তু তার ঘরের পেছনে সিন্দুক থেকে একটা পুরনো মানচিত্র পাওয়া গেছে। কিসের মানচিত্র মায়া? জমির কি তবে রাক্ষসটার ব্যাপারে আগে থেকেই কিছু জানতো? সে কি কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছিল? জমির লোকটা বরাবরই কুটিল ছিল। সে হয়তো জঙ্গল থেকে এমন কিছু এনেছিল যার কারণে রাক্ষসটা ঘুম থেকে জেগে আমাদের গ্রামে হানা দিয়েছিল। মায়া, মানচিত্রটা বের কর। আমাদের দেখতে হবে জমির চাচা জঙ্গল থেকে কি চুরি করেছিল। সেটাই হয়তো এই সব অনর্থের মূল কারণ। এই দেখো না ভাইয়া, এই মানচিত্রে জঙ্গলের ভেতরে একটা প্রাচীন মন্দিরের ছবি আঁকা আছে। সেখানে লেখা আছে একটা লাল রত্নের কথা। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ! ওটা তো রাক্ষসের রক্ষিত সূর্যমণি। জমির ওটা চুরি করেছিল বলেই রাক্ষসটা লোকালয়ে এসেছিল। ওটা এখনো গ্রামের কোথাও লুকিয়ে আছে। তার মানে সূর্যমণিটা যতক্ষণ আমাদের গ্রামে আছে ততক্ষণ আরো রাক্ষস বা দানব এই গ্রামের দিকে ধেয়ে আসবে। আমাদের শান্তি আবার বিঘ্নিত হবে। আবার ভাইকে তোরা মেরেছিস, আবার যমজ ভাই, কিন্তু আমার সূর্যমণি তোরা পাবি না। আমি পুরো রূপপুর গ্রাম মাটির সাথে মিশিয়ে দেব। মায়া, করিম কাকা, শুনছেন ওই আওয়াজটা? এটা আগের রাক্ষসটার চেয়েও মনে হয় দ্বিগুণ শক্তিশালী। নদী পার হয়ে ওটা এইদিকে আসছে মনে হচ্ছে। আমার বন্দুকের সবগুলি শেষ, আরিফ। এবার শুধু লাঠি আর বল্লভ দিয়ে কে আটকানো যাবে না। আমাদের অন্য কোনো উপায় খুঁজতে হবে। ভাইয়া, সূর্যমণিটার কথা মানচিত্রে যা লেখা আছে তা অনুযায়ী ওটার আলো দিয়ে এই রাক্ষসকে ধ্বংস করা সম্ভব। ওরাই এই রত্ন তৈরি করেছে, আবার এটাই ওদের শেষ করতে পারে। কিন্তু রত্নটা কোথায়? জমির তো ওটা মরার আগে কোথাও লুকিয়ে রেখে গেছে। আমাদের হাতে একদম সময় নেই। দানবটা গ্রামের সীমানায় চলে এসেছে, গ্রামের সীমানায়। মোড়ল সাহেব, আপনি গ্রামের সব মানুষকে নদীর ঘাটের দিকে যেতে বলুন। আমি আর মায়া জমিনের ঘরে যাচ্ছি, ওখানে এই রত্নটা লুকিয়ে রাখা আছে। মায়া, জলদি করো। এই তো একটা কাঠের বাক্স পাওয়া গেছে। ওরে বাপরে, বাক্সটা তো লোহা দিয়ে লক করা। কুড়াল দিয়ে ভাঙতে হবে। কোথায় তোরা? আবার সূর্যমণি ফিরিয়ে দে, নইলে আজ একটা মানুষকেও আমি জ্যান্ত ছাড়বো না। সব বাড়ি ঘর ভেঙে গুঁড়ো করে দেব। রাক্ষসটা মোড়ল বাড়ির খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে। চারদিকে শুধু রাক্ষসের চিৎকার আর কান্নাকাটি। আরিফ, তোরা জলদি কর, জলদি কর। আরিফ, দানবটা জমিরের ঘরের দিকেই আসছে রে। ওটার হাতে একটা আস্ত ওপ্রানো গাছ। ও এক আঘাতেই ওই ঘর ভেঙে ফেলবে। ভাইয়া, বাক্সটা ভেঙেছে। দেখো কি উজ্জ্বল লাল আলো বেরোচ্ছে এটা থেকে। এটাই সেই সূর্যমণি। এটার উত্তাপ অনেক বেশি। মায়া, রত্নটা একটা কাপড়ে জড়িয়ে নে। করিম কাকা, আমাদের মশাল লাগবে না। এই রত্নের আলো দিয়েই আমরা রাক্ষসটার চোখ ধাঁধিয়ে দেব। পেয়ে গেছি, আমার সূর্যমণির গন্ধ আমি পাচ্ছি। তোরা দুই ক্ষুদ্র মানব এই ঘরের ভেতরে লুকিয়ে আছিস। এবার তোদের বিষে মারবো, বিষে মারবো। এই নে তোর সূর্যমণি। সাহস থাকলে কেড়ে নে আমাদের হাত থেকে। তোর ভাই লোভী জমিরকে খেয়েছিল, আর তুই মরবি নিজের রত্নের আগুনে।
আমার চোখ পুড়ে যাচ্ছে রে। ওই রত্নের দিগ্রল আমি সহ্য করতে পারছি না। ওটা মাটিতে ফেলে দে শয়তানের দল, ওটা মাটিতে ফেলে দে, ফেলে দে। ভাইয়া, রত্নটার আলো সরাসরি ওর বুকের মাঝখানে ফেলতে হবে। মানচিত্রে লেখা ছিল সূর্যমণির আলো ওদের হৃৎপিণ্ড গলিয়ে দেয়। আমি রাক্ষসটার পা লক্ষ্য করে আমার শেষ বল্লমটা ছুঁড়েছি। তোরা সুযোগ বুঝে ওর বুকের কাছে রত্নটা উঁচিয়ে ধর। তোদের আমি ছাড়বো না। এই বিশাল গাছ দিয়ে তোদের একসাথে মিশে ফেলবো। মর তোরা সবাই, মর। ও, আমার বুক ফেটে যাচ্ছে, জ্বলন্ত লাভা ঢুকছে আমার শরীরে। আমি শেষ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম, শেষ। দানবটা মাটিতে পড়ে গেল, চারদিকের আগুন নিভে যাচ্ছে, রত্নটার আলো ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। আমরা আবার জিতে গেলাম। এবার সত্যি রক্ষা হলো। এই সূর্যমণি আজই আমাদের নদীর গভীরে পানিতে বিসর্জন দিতে হবে, যেন কোনোদিন কোনো লোভী মানুষ বা রাক্ষস এর সন্ধান না পায়। আপনি ঠিক বলেছেন করিম কাকা, লোভের পরিণতি যে কতটা ভয়ানক তা আমরা দেখেছি। এই রত্নই সব বিপদের মূল। চলেন, এটা এখনই নদীতে ফেলে দেই, চলেন। এত সহজে এই অমূল্য রত্ন নদীতে ফেলে দিবি? এই জমির মরেছে তার বোকামির জন্য রে, কিন্তু আমি মরবো না। এই রত্ন বেচলেই আমি রাজপ্রাসাদের মালিক হব রে। কালু ভাই, লোভ করিস না। এই রত্নের ছোঁয়া পেলেই বাকি রাক্ষসীরা তোকে চিড়ে খাবে। তোদের কোনো কথা আমি শুনবো না। এই রত্ন এখন আমার, আমার এই রত্ন। দেখেছিস মায়া, লোভের আগুন মানুষকে কিভাবে অন্ধ করে। আর এক মুহূর্ত দেরি নয়, এক মুহূর্তও নয়। এ কি, নদীর পানি এমন কালো হয়ে যাচ্ছে কেন? বাতাস এত ভারী লাগছে কেন? আরে মায়া, রত্নটা ছুবি না, দেখ ওটার লাল আলো এখন কালো রঙের ধোঁয়ায় বদলে যাচ্ছে। তোরা ভেবেছিস সূর্যমণি নদীতে ফেললেই সব শেষ? এই রত্ন নদীকে শান্ত করে না, বরং নদীর নিচে ঘুমিয়ে থাকা জলদানবকে জাগিয়ে তোলে, জাগিয়ে তোলে। ভাইয়া, মানচিত্রের উল্টো পিঠে ছোট করে কিছু লেখা ছিল, যা আমরা পড়তেই ভুল করেছি। সূর্যমণি মাটিতে থাকলে স্থল রাক্ষস জাগে, আর পানিতে পড়লে জল রাক্ষস মুক্তি পেয়ে যায়। সর্বনাশের উপর সর্বনাশ। তার মানে এই রত্ন মাটিতে রাখাও যাবে না, পানিতে ফেলাও যাবে না। এটা একটা অনন্ত অভিশাপ। তোরা আমার স্থল ভাইদের মেরেছিস, কিন্তু এই সূর্যমণি আমার চাই। ওটা আমার মাথায় ধারণ করলে আমি এই পৃথিবীর সব নদী আর সমুদ্রের রাজা হব। তোদের রূপপুর গ্রাম আজ মাটির নিচে তলিয়ে যাবে। ওরে বাবারে, এত বড় রাক্ষস তো বাপের জন্মেও দেখিনি। এর গা থেকে নদীর পচা গন্ধ বেরোচ্ছে, পানি ধেয়ে আসছে গ্রামের দিকে। সব ডুবে গেল, ডুবে গেল। আমার ভাঙা পা নিয়ে আমি আর নড়তে পারছি না। আরিফ, তোরা পালা। এই দানব তো পুরো গ্রাম বন্যা দিয়ে ভাসিয়ে দেবে। পালা। না করিম চাচা, আমরা এবারেও হার মানব না। মায়া, মানচিত্রে আর কি লেখা আছে? এই রত্নকে ধ্বংস করার বা নিষ্ক্রিয় করার কোনো উপায় কি নেই? আছে, এখানে লেখা আছে, সূর্যমণিকে নিষ্ক্রিয় করতে হলে মানুষের পবিত্র এক ফোঁটা রক্ত আর পাহাড় চূড়ার বজ্র পাথরের আঘাত লাগবে। কিন্তু বজ্র পাথর, এই পাথর এখন আমরা কোথায় পাবো? বজ্র পাথর?
ওটা তো আমার ঘরের সিন্ধুকে আছে। বহু বছর আগে যখন জঙ্গলি হাতির দল গ্রামে হানা দিয়েছিল, তখন পাহাড়ের চূড়ায় বাজ পড়ে একটা নীল রঙের পাথর তৈরি হয়েছিল। আমি ওটা কুড়িয়ে এনেছিলাম। মোড়ল সাহেব, আপনি করিম কাকাকে আগলে রাখুন। মায়া, তুই রত্নটা পাহারা দে, ওটা যেন জলদানবের হাতে না যায়। আমি ঝড়ের গতিতে করিম কাকার ঘর থেকে পাথরটা নিয়ে আসছি। এই পচা পানির দানব, তো সাহস থাকলে আমার দিকে আয়। এই দেখ, সূর্যমণি আমার হাতে, তুই এটা ছুঁতেও পারবি না। অহংকারী মেয়ে, তোর এত বড় সাহস! তোকে আজ নদীর তলদেশে জ্যান্ত পুঁতে রাখবো। মায়া, মেয়েটাকে রক্ষা করো। আরিফ, তুই জলদি আয় বাবা, দানবটা মায়াকে ধরে ফেললো, জলদি আয়। মায়া, ডানে সর, ওটার বা হাতটা তোর দিকে আসছে, ডানে সর। আহ ভাইয়া, আমি যে আর পারছি না। রত্নটার উত্তাপ আর দানবের শক্তি, আমার শরীর অবশ হয়ে আসছে। সব শান্ত হয়ে গেল। চারিদিকের কালো মেঘ কেটে যাচ্ছে, কুয়াশা উধাও হয়ে গেল। আরিফ, মায়া, তোরা সত্যিই পেরেছিস। তোদের এই সাহস রূপপুরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে রে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ থেকে এই রত্নও নেই, আর কোনো রাক্ষসের ভয়ও নেই। আমাদের লোভী জমির চাচা আর কালুর মতো মানুষদের জন্য গ্রামটা ধ্বংসের মুখে পড়েছিল, কিন্তু আজ আমাদের একথা প্রমাণ করলো, সৎ সাহসের চেয়ে বড় কোনো রত্ন দুনিয়াতে নেই। দেখো ভাইয়া, পূর্ব আকাশে সূর্য উঠেছে। এবারে সূর্যটা কত শান্ত আর সুন্দর, কোনো রক্তিম আলো নেই, শুধু চারিদিকে সবুজ পাতাগুলো চকচক করছে। গ্রামবাসী, শোনো সবাই, আজ থেকে আমাদের রূপপুর গ্রামে আর কোনো হিংসা থাকবে না, কোনো লোভ থাকবে না। আরিফ আর মায়ার এই আত্মত্যাগ আমাদের শেখালো কিভাবে বুক দিয়ে নিজের মাটিকে রক্ষা করতে হয়। চল তোরা এবারে ঘরে চল, গ্রামের মায়েরা তোদের জন্য অপেক্ষা করছে। আজ রূপপুরে ভয়ের কোনো রাত আসবে না। আজ থেকে রূপপুরে শুধু উৎসব হবে, শুধু উৎসব।